কোয়ালিটি নিয়ে আমরা মেইনলি কি বুঝি, কোয়ালিটি জিনিসটা কি? কোয়ালিটি বিষয়টা মানে কোয়ালিটি কোন স্ট্যান্ডার্ড বা কোন স্ট্যান্ডার্ড মেইনটেইন করে একটা প্রোডাক্টের কোয়ালিটি এরকম ভালো বা খারাপ আমরা সেটা চিন্তা করি, বলেন তো। যেমন আপনার জ্বর আসছে, জ্বর আসার পরে আপনি নাপা খাইছেন, যদি নাপা আপনার জ্বর কমায়, দ্যাট মিন্স নাপার কোয়ালিটি আছে। আচ্ছা, তার মানে কি আমরা যারা প্রোডাক্ট অর সার্ভিসটা কনজিউম করব তারা যদি সেই প্রোডাক্ট অর সার্ভিস কনজিউম করে স্যাটিসফাইড থাকি তাহলে তো আমরা বলতে পারি সেটা কোয়ালিটিফুল প্রোডাক্ট। কোয়ালিটিটা কোয়ালিটি লেভেল কি রকম হবে সেটা আসলে নির্ধারণ করে কে? কাস্টমার। কাস্টমারের যে এক্সপেকটেশন সেটা। এটা কিন্তু এরকম বলা হয় না যে এই প্রোডাক্টের পারফরম্যান্স আমরা 5 থেকে 10 এর মধ্যে মেজার করব, যদি কোম্পানি সিলেক্ট করে দেয় যেটা 10 এ 10 পায় তাহলে কোয়ালিটিফুল নো। অনেক সময় এরকম দেখা যেতে পারে যে কোম্পানি যে কোয়ালিটির প্রোডাক্ট উৎপাদন করেছে কাস্টমার চাহিদা এত বেশি না, কাস্টমার আরো কম এক্সপেক্ট করছে, সেই ক্ষেত্রে তারা কি করতে পারে একটা কম কোয়ালিটির প্রোডাক্টও দিতে পারে। সো কোয়ালিটি কি রকম হবে, কোয়ালিটি লেভেলটা কতটুকু হবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কাদের উপর? কাস্টমারদের উপর, তারা কি চাচ্ছে তাদের উপর। সো আমরা কোয়ালিটির একটা বেসিক ডেফিনিশন দেখতে পারি, দেখুন কি লেখা আছে। কোয়ালিটি মিন্স পারফরম্যান্স আপন এক্সপেকটেশনস এন্ড ফিট ফর ফাংশনস। একদম সিম্পল একটা ডেফিনিশন। কি বলছে? কোয়ালিটি হচ্ছে এক্সপেকটেশনস ওয়াইজ কেমন পারফরম্যান্স দিচ্ছে সেটা, দ্যাটস ইট, সেটাই আমরা কোয়ালিটি বলবো। এমন না যে এই প্রোডাক্টের মধ্যে এই ফিচারগুলো থাকতে হবে, এই প্রোডাক্টে এই রকম ওয়েতে ফাংশন করতে হবে, ইটস নট লাইক দ্যাট। কাস্টমার যা এক্সপেক্ট করছে সেই অনুযায়ী যদি একটা প্রোডাক্ট অর সার্ভিস পারফরম্যান্স করে তাহলে সেটা কোয়ালিটিফুল প্রোডাক্ট অর ফিট ফর ফাংশন। ফাংশন মানে কি? কাজ করা, কাজ করার জন্য বা কর্মক্ষমতা, সেটার জন্য প্রোডাক্ট অর সার্ভিসটা কি ফিট। দ্যাটস দ্য কোয়ালিটি অফ দ্যাট প্রোডাক্ট অর সার্ভিস, as simple as that. আরেকটু ইন ডিটেইলস বলা আছে, দেখেন। A product is said to be good quality, to be of good quality if it satisfies the customer's requirements in terms of performance, grade, durability, appearance, and intended user purpose, etc. এখানে কিন্তু ইন ডিটেইলস কোয়ালিটি ডেফিনিশনটা বলেছে। কি বলেছে দেখেন, আমরা একটা প্রোডাক্টকে তখনই বলবো এই প্রোডাক্টটা গুড কোয়ালিটি যখন সেটা কি করবে? কাস্টমারের রিকোয়ারমেন্টস ওয়াইজ পারফর্ম করবে, যেটার গ্রেডটা ভালো হবে, ডিউরেবিলিটি মানে কি? স্থায়িত্বকালটা ভালো হবে, এবং অ্যাপিয়ারেন্স বা দেখতে ভালো হবে। আমরা কিন্তু সবসময় কনজিউম করে কতটুকু পাচ্ছি সেটা কিন্তু একটু পরে আসে, আমরা আগে কি সেই ধরনের প্রোডাক্টগুলোই কিনি যেগুলো আমাদের চোখে দেখতে ভালো লাগে, তাই না? অ্যাপিয়ারেন্স, এটাকে বলে অ্যাপিয়ারেন্স। ফর এক্সাম্পল, বর্তমানে উইন্টার চলছে, 5টা হুডি আপনার সামনে আছে, আপনি কিন্তু প্রথমে গিয়ে টাচ করবেন না যে কোনটা, আপনি আগে কি করবেন? চোখে দেখবেন যে আপনার চোখে কোনটা ভালো লাগছে, ডিসপ্লেইংটা কেমন, হ্যাঁ ডিসপ্লে কিভাবে করা বা দেখতে কতটা সুন্দর, সেটা থেকে 5টা থেকে আপনি দুটো শর্টলিস্ট করবেন, বাকি 3টা কিন্তু প্রথমে দেখাতেই বাদ দিয়ে দিবেন। ওই দুইটার মধ্যে দেন আপনি গিয়ে টাচ করে দেখবেন যে কোনটা আপনার জন্য কমফোর্টেবল, কোনটা আরামদায়ক, কোনটা কোয়ালিটিফুল বা কোনটা কাপড় ভালো। কিন্তু প্রথমেই আপনার অ্যাপিয়ারেন্সের জন্য 3টা কিন্তু বাদ হয়ে গেল। এই জন্য প্রোডাক্টের অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ইন্টেন্ডেড ইউজার পারপাস, যে পারপাসের জন্য বা যেই প্রয়োজনে প্রোডাক্টটা প্রডিউস করা হয়েছে সেই ইন্টেনশনটা বা সেই চাহিদাটা পূরণ করছে কিনা, এই সবগুলো যখন একটা প্রোডাক্টের মধ্যে থাকবে তখন আমরা সেটাকে একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট বলতে পারি। এনি কনফিউশন? ওকে। এখন প্রত্যেকটা অর্গানাইজেশনের যেহেতু আমরা প্রোডাকশন নিয়ে পড়ছি, অপারেশন, প্রোডাকশন, সাপ্লাই চেইন, সো এই কোয়ালিটি ম্যানেজমেন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, আপনি যতই ভালো কোম্পানি হন না কেন, যতই আপনার সুনাম থাকুক, রেসপেক্ট থাকুক, যাই থাকুক না কেন, আপনি যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট কাস্টমারকে এনশিওর না করতে পারেন তাহলে কিন্তু কখনোই কাস্টমার কি করতে পারবে না, লং টাইম সাস্টেইন করবে না। এই জন্য অবশ্যই কোয়ালিটিটা প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। সো কোয়ালিটি ম্যানেজমেন্টের ডেফিনিশনটা দেখেন। কোয়ালিটি ম্যানেজমেন্ট ওভারসিজ অল অ্যাক্টিভিটিস অ্যান্ড টাস্ক that must be accomplished to maintain a desired level of excellence. These include determining a quality policy,
creating and implementing quality planning and assurance and quality control and improvement. এখানে কিন্তু অনেক কিছু আছে, একটা কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু ইনক্লুডেড। প্রথমে দেখুন কি বলেছে, যত ধরনের অ্যাক্টিভিটিস এবং টাস্ক আছে যেটা একটা ডিজায়ার্ড লেভেলের পারফরম্যান্স এনশিওর করবে, কিসের, প্রোডাক্ট অর সার্ভিসের। এই একটা ডিজায়ার্ড লেভেলের যে এক্সিলেন্স সেটা মেইনটেইন করার জন্য যত ধরনের অ্যাক্টিভিটিস আছে, যত ধরনের টাস্ক আছে, সেগুলো আমরা যখন মেইনটেইন করব, ম্যানেজ করব, সেটাকে আমরা বলবো কি, কোয়ালিটি ম্যানেজমেন্ট। এর মাঝে কি আছে, কোয়ালিটি রিলেটেড বিভিন্ন পলিসি ক্রিয়েট করতে হবে, যে আপনি এই ওয়েতে কাজ করলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর হবে, সেগুলো কি ক্রিয়েট করতে হবে। পলিসি মেক করলেন, প্রোডাক্ট ক্রিয়েট করবেন এবং সেই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। ফর কোয়ালিটি প্ল্যানিং অ্যান্ড অ্যাসিওরেন্স, জাস্ট প্ল্যানিং করতে হবে না, প্ল্যানিং করলেই হবে না, অ্যাসিওর করতে হবে যেন এগুলো প্রপার ওয়েতে কি হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে। অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ইমপ্রুভমেন্ট। কোয়ালিটি কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে, আমরা যে ওয়েতে প্রোডাক্টটা প্রডিউস করছি সেটা যদি গুড কোয়ালিটি হয় সেটা প্রপারলি কন্ট্রোল করতে হবে, আর যদি কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে সেই জায়গাগুলোতে কি করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে। এই পুরো বিষয়টাই হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। মানে মোট কথা হচ্ছে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রোডাক্টের কোয়ালিটি প্রপার ওয়েতে মেইনটেইন করার জন্য যা যা দরকার হয় সেগুলো ম্যানেজ করাই হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে থার্ড নাম্বার টপিক হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটাকে ইন শর্ট আমরা TQM বলতে পারি। আপনারা হয়তো শুনেছেন TQM, ইন শর্ট বলা হয় TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্ট আর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কাইন্ড অফ সিমিলার, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে দুইটা টার্ম আছে এজন্য আলাদা করে লিখছি, বাট কোয়ালিটি ম্যানেজমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়টা সেম। A philosophy that stresses three principles for achieving high levels of process performance and quality. TQM মেইনলি তিনটা প্রিন্সিপালের উপর বেস করে চলে। এটা এক ধরনের ফিলসফি যেটা তিনটা প্রিন্সিপালের উপর বেস করে চলে, to ensure high level of processes, performance and quality. প্রত্যেকটা প্রোডাক্টের হাই লেভেলের পারফরম্যান্স এবং কোয়ালিটি এনশিওর করার জন্য TQM কয়টা প্রিন্সিপাল ফলো করে? তিনটা। Three principles. The first one is Customer satisfaction. second one Employee involvement. Involvement. Third one Continuous performance. আপনারা কিন্তু এই তিনটা দেখেই বুঝতে পারছেন বিষয়গুলো কি। কাস্টমার স্যাটিসফ্যাকশন কি, একটা কোয়ালিটি, যখন কোয়ালিটি নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন চলে আসে না? বলেন তো কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনাদের পার্সপেক্টিভ থেকে কি? হোয়াট ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন? ইজি ইউজেবল, সহজে ব্যবহারযোগ্য যেটা। কাস্টমার স্যাটিসফ্যাকশন মানে কাস্টমারের সন্তুষ্টি, রাইট? কাস্টমার স্যাটিসফ্যাকশন বিষয়টা কি? প্রোডাক্টটা পাওয়ার পরে সে প্রোডাক্ট ইউজ করার পরে রেজাল্ট কেমন, মানসিকভাবে আসলে কতটুকু স্যাটিসফাইড ব্যাপারটা। আমরা যখন প্রোডাক্ট দিব কাস্টমারকে, তার স্যাটিসফ্যাকশনটা কতটুকু, এটা কিন্তু কোয়ালিটির মেইন যে তিনটা প্রিন্সিপাল আছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের মেইন প্রিন্সিপাল হচ্ছে এটা। কাস্টমার স্যাটিসফ্যাকশন ছাড়া কখনোই কোনো কোম্পানি সাস্টেইন করবে না, এটা আমার ফর গ্যারান্টি। কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি অফ বিজনেস। এক্স্যাক্টলি। এখানে দেখেন কি লেখা আছে, পুরোটা একসাথে আসে না। আচ্ছা, এতটুকুই দেখি। কাস্টমার স্যাটিসফ্যাকশন দেখেন, আমাদের কিন্তু কাস্টমার দুই ধরনের হয়, ইন্টারনাল প্লাস এক্সটার্নাল। ইন্টারনাল কাস্টমার কারণ আমি বলেছিলাম কিন্তু ক্লাসে, ইন্টারনাল কাস্টমার হচ্ছে একটা অর্গানাইজেশনের ভেতরেই যারা থাকে, এক ডিপার্টমেন্টের প্রোডাক্ট একটা ডিপার্টমেন্ট ইউজ করে না। যদি একটা ডিপার্টমেন্ট প্রপার কোয়ালিটিফুল প্রোডাক্ট একটা ডিপার্টমেন্টকে দিতে না পারে, তখন আরেকটা ডিপার্টমেন্ট কিন্তু তখন কাস্টমার হয়ে যাচ্ছে, রাইট? ওই কাস্টমারের কি থাকবে না, তখন স্যাটিসফাইড থাকবে না। সো ইন্টারনাল কাস্টমার স্যাটিসফ্যাকশন, এক্সটার্নাল কাস্টমার স্যাটিসফ্যাকশন সেটা আমি মনে করি যে বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, আপনি যদি প্রত্যেকটা ধাপে আপনার প্রোডাক্টের ইন্টারনাল যে কাস্টমার আছে তাদেরকে স্যাটিসফাইড করতে পারেন, আলটিমেটলি সেই প্রোডাক্ট একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে, ইটস ফর শিওর। ঠিক আছে, এই জন্য ইন্টারনাল কাস্টমার স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্ট। আর এক্সটার্নাল কাস্টমার তারা যারা আউট অফ দ্য অর্গানাইজেশন ওই প্রোডাক্ট or সার্ভিসটা ইউজ করছে। তো এখানে কি বলেছে, ইন্টারনাল এন্ড অর এক্সটার্নাল কাস্টমার্স আর স্যাটিসফাইড when their expectations regarding a service or product have been met or exceeded. Exceeded মানে কি,
তারা যেটা এক্সপেক্ট করছে হয়তো সেটাই হবে, তাদের সাথে মিলে যাবে বা সেটার সাথে বাড়তি পাবে তারা, তখনই কি কাস্টমাররা স্যাটিসফাইড থাকে। Often customers use the general term quality to describe their level of satisfaction with the service or product. Normally কাস্টমাররা আমরা কি করি, তাদের স্যাটিসফ্যাকশনটা বোঝানোর জন্য এই কোয়ালিটি ওয়ার্ডটা ইউজ করে যে হ্যাঁ এই প্রোডাক্টটা কোয়ালিটিফুল আর এই প্রোডাক্টটা কোয়ালিটিফুল না। এটা হচ্ছে বেসিক যে প্রিন্সিপালটা, প্রথমটা কাস্টমার স্যাটিসফ্যাকশন কোয়ালিটির সেটা, ঠিক আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে এমপ্লয়ি ইনভলভমেন্ট। এটা কি, একটা কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে এমপ্লয়ি ইনভলভমেন্ট কেন কানেক্টেড বা ইম্পর্টেন্ট, কেন কেন কোয়ালিটির সাথে এমপ্লয়ি ইনভলভমেন্ট বিষয়টা আসে? কোয়ালিটিটা ভালো, কিন্তু আমি নিব এমপ্লয়ির আচার ব্যবহার ভালো না, এরকম এমপ্লয়ি আচার ব্যবহার, না আমি ওটা স্যাটিসফাই না আর কি, মানে ওনার ব্যবহারটা আমার ভালো লাগতেছে। আচ্ছা সেটা তো আমি কতটুকু না, বিষয়টা আসলে এইটার সাথে পুরোপুরি কানেক্টেড না, ওটাও কিন্তু আপনার সার্ভিসের মধ্যে পড়ে যাচ্ছে যে সার্ভিস কেমন দিচ্ছে তারা আমাকে। বাট ইনভলভমেন্টের নাম জরুরি এই জন্যই, সাপোজ আমরা চারজন একটা ডিপার্টমেন্টে আছি, এখন একটা প্রোডাক্ট বানাবো, আমি নিজে একটা কাজ করলে কিন্তু প্রোডাক্ট তৈরি হবে না। তো আমাদের চারজনের একটা নেটওয়ার্কিং, তার চারজনের একটা ইনভলভমেন্ট যদি থাকে তাহলে ওই প্রোডাক্টের কোয়ালিটিতে দিস ক্যান বি আ গুড এক্সাম্পল। একটা ব্যাপার এখানে অনেক এক্সপার্ট লোক থাকবে, জি তাদের টেকনিক্যাল স্কিলগুলো অ্যাপ্লাই করবে, যার কারণে Exactly. প্রোডাক্টটা আসলে ফরমাল হবে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি, আপনি যে দুটো বলেছেন একদম পারফেক্ট। একটা জিনিস জাস্ট আপনাদের সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে যারা কাজ করবে, যারা প্রোডাক্টটা আলটিমেটলি প্রডিউস করবে, তারা জানে যে প্রোডাক্টের কোন কোন জায়গায় ফল থাকতে পারে বা ফুল প্রসেসটার কোন কোন জায়গায় সমস্যা আছে। তাদেরকে যদি ওই মুহূর্তে ডিসিশন মেকিং পাওয়ারটা না দেওয়া হয়, তাদের যদি ফুল প্রসেসে ইনভলভ না করা হয় যে না তোমরা তোমাদের ডিসিশন দাও, তোমাদের ডিসিশন অলসো ইম্পর্টেন্ট, এই ইনভলভমেন্টটা যদি না থাকে তখন আমরা যে কোয়ালিটিফুল প্রোডাক্ট বলি না সেটা কিন্তু আলটিমেটলি পাবো না। কোয়ালিটি হ্যাম্পার পাবে। এক্স্যাক্টলি। কি করতে হবে, যার যেখানে যতটুকু রেসপন্সিবিলিটি আছে সে অনুযায়ী তাকে অথরিটিও দিতে হবে যেন সে ডিসিশন মেক করতে পারে। এটাই হচ্ছে এমপ্লয়ি ইনভলভমেন্ট। মানে কি, এমপ্লয়ি প্রসেসের প্রত্যেকটা জায়গায় ইনভলভ থাকবে। সংযোগ। He or she can make decisions for any kind of responsibility she has been given. এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এক্স্যাক্টলি। আমরা কিন্তু এমপ্লয়ি ইনভলভমেন্ট ছাড়া ফুল একটা অর্গানাইজেশন কখনোই, দেখেন একা হাতে কখনোই এত বিশাল একটা অর্গানাইজেশন মেনটেন করা সম্ভব না। যদি আমি চিন্তা করি যে আমি কন্ট্রোলটা আমার হাতেই রেখে দিব, কাউকে কোনো ডিসিশন নিতে দিব না, ইট ক্যান বি টাফ। তাহলে আমরা একটু দেখি, one of the important elements of TQM is employee involvement. এটা ফিগারটি স্কিপ হবে। A program in employee involvement includes changing organizational culture and encouraging teamwork. মানে এমপ্লয়ি ইনভলভমেন্ট, আমরা অর্গানাইজেশনে যদি এরকম কালচার থাকে যেখানে টিম ওয়ার্ক নেই বা একসাথে গ্রুপ করে তারা কাজ করতে পারে না, একসাথে 2-3 জন মিলে কোলাবোরেশনের সাথে কাজ করতে পারে, এই ধরনের কালচার থাকে, সেটা চেঞ্জ করে ফেলতে হবে এবং একটা টিম ওয়ার্ককে এনকারেজ করতে হবে প্রত্যেকটা অর্গানাইজেশনে যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট এনশিওর করার প্রয়োজন হয়। The last one is continuous improvement. এইটা আমি ডিটেইলস এখান থেকে পড়বো না, জাস্ট আপনারাই বলেন continuous improvement কি। Continuous improvement is very very important for any organization because কাইজান দ্যাটস মিন কাইজান। তার একটা থিওরি আছে। হ্যাঁ, এটা হলো জাপানিজ থিওরি, যেটা হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হিসেবে কাজ করে। খুব ভালো একটা एग्जांपल দিয়েছেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলতে একটা প্রোডাক্ট তৈরি করার সাথে সাথেই কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা মানে 100% কোয়ালিটিফুল হয়েছে। কাস্টমার থেকে ফিডব্যাক আসে, আবার আমরা চেক করি, আবার ফিডব্যাক দিই, আবার আসি, এভাবে কন্টিনিউয়াস করতে করতে এভাবে এক সময় 100%-এ। আমরা অনেক সময় মনে করি কি আমি যে প্রোডাক্টটা প্রোডিউস করছি এটাই বেস্ট, এটাই বেস্ট। হ্যাঁ, এটাই বেস্ট, এটা সবসময় চলতে থাকবে। এটাই এটা কি হয় না, এটা কখনোই এটা কখনোই হয় না, কারণ কাস্টমারের ডিমান্ড টাইম টু টাইম চেঞ্জ হয়। চেঞ্জ হয়। এই জন্য কি করতে হবে, ফ্লেক্সিবল থাকতে হবে, কোনো Product. রিজিডিটি রাখা যাবে না। প্রোডাক্ট ক্যামেরা নাই। ঠিক আছে,
কি করতে হবে? ফ্লেক্সিবল থাকতে এখানে হবে। কাস্টমার ফিডব্যাকটা খুবই জরুরি যে আমরা একটা প্রোডাক্ট একটা ব্যাচ হয় প্রোডাক্ট তৈরি করলে একটা ব্যাচে থাকে সাপোজ 100 প্রোডাক্ট আছে এই ব্যাচে ওই প্রোডাক্টটা যখন ফিল্ডে যায় ওটা যখন ইউটিলাইজ হয় তখন কাস্টমার থেকে ফিডব্যাক নিতে হয় যে কেমন ছিল প্রোডাক্টটা, কোথাও কোনো প্রবলেম ছিল কিনা। যে প্রবলেমগুলো আইডেন্টিফাই হয় সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আবার প্রোডাকশন হাউসে কথা বলি এবং সেই প্রোডাকশন হাউস থেকে আবার সেটা ইমপ্রুভমেন্টের জন্য কোথায় কোথায় গ্যাপ ছিল সেটা ফিল আপ করা হয়। খুবই ভালো অ্যান্সার দিয়েছেন, এটা তার এক্সট্রা কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। এটাই হচ্ছে কি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। থেমে থাকলে হবে না, যেখানে ডিফল্ট থাকবে, যেখানে সমস্যা থাকবে, কোয়েশ্চেন অ্যারাইজ হবে, সেটা সলভ করে ইমপ্রুভমেন্ট করে তারপর আবার সেটা সাপ্লাই দিতে হবে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এই তিনটা হচ্ছে আপনাদের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের বা TQM এর তিনটা প্রিন্সিপাল। কস্ট অফ কোয়ালিটি, কস্ট অফ কোয়ালিটি দেখেন আমাদের কোয়ালিটি এনশিওর করার জন্য কিন্তু কিছু কস্টিং করতে হয়। আমাদের একটা প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করার জন্য সেটার সাথে কিছু কস্ট রিলেটেড। আমরা এখন নিয়ে পড়ি, দেখেন কি লেখা আছে, when a process fails to satisfy customer, the failure is considered a defect or as defect. আমরা একটা প্রোডাক্ট কি করলাম, প্রডিউস করে ফেললাম, কিন্তু হতে পারে না সেটা আমাদের কাস্টমারকে স্যাটিসফাই করেনি। হতেই পারে, কিন্তু এটা স্বাভাবিক। এই যে ফেলিয়ারটা বা একটা কি হলো, ফুল প্রসেসটা কমপ্লিট করার পরে একটা ফেল হয়ে গেল, এটাকে আমরা কি হিসেবে আইডেন্টিফাই করব? ডিফেক্ট। ডিফেক্ট, এটাকে আমরা বলবো অ্যাজ আ ডিফেক্ট। তাহলে এই যে ডিফেক্ট হলো, ডিফেক্টটা যে হলো, এইটা ডিফেক্ট হওয়ার আগে যত ধরনের কস্ট হয়েছে এটা কি তাদের একেবারে লস হয়ে গেল না? এটা কি বলা হচ্ছে কি কস্ট অফ কোয়ালিটি। দেখেন ডিফেক্ট হয়েছে, কাস্টমার স্যাটিসফাই হয়নি, এখন তারা কি করবে? তারা এই যে প্রবলেমটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, তারা ইমপ্রুভমেন্ট করার মাধ্যমে ডিফেক্টটা তারা কি করবে? সাইড করে দিবে এবং আরো বেটার কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবে। তার মানে কি তাদের কিন্তু কস্ট ইনকার করতে হচ্ছে, কস্ট ফেস করতে হচ্ছে। একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট বের করে নিয়ে আসার জন্য কস্ট ছাড়া কখনো সেটা সম্ভব না, কস্ট আপনাকে ফেস করতেই হবে। দেখেন কি লেখা আছে, many companies spend significant time, effort and expense on system training and organizational changes to improve the quality and performance of their processes. একটা অর্গানাইজেশন যখন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেই প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে তারা তাদের ফুল যে সিস্টেম সেটার উপর অনেক বেশি জোর দেয়, এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেয়, এমপ্লয়ীদেরকে ডেভেলপ করার চেষ্টা করে এবং অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করে যেন তারা ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমারকে দিতে পারে। They believe that it is important to gauge current performance levels so that any process gaps can be determined. তারা অলওয়েজ চেষ্টা করে যে এই ধরনের যে পারফরম্যান্স গুলো বা ডিফেক্ট গুলো হচ্ছে বা তাদের কারেন্ট লেভেল অফ যে পারফরম্যান্স সেখানে কোনো গ্যাপ আছে কিনা সেই গ্যাপটা তারা আইডেন্টিফাই করে সেটা ফুলফিল করার চেষ্টা করে, কমপ্লিট করার চেষ্টা করে। Gaps reflect potential dissatisfied customers. এই গ্যাপগুলো পটেনশিয়াল যে ডিসস্যাটিসফাইড কাস্টমার্স তাদের রিফ্লেকশন একটা যদি কোনো গ্যাপ থাকে। অ্যান্ড অ্যাডিশনাল কস্ট ফর দ্য ফার্ম, কোনো গ্যাপ থাকলেই সেখানে কস্টিং অ্যাড হয়ে যাবে। গ্যাপ থাকা মানেই সেখানে কোনো ডিফল্ট আছে, যদি এই গ্যাপটা তারা কভার আপ না করে তাহলে এই গ্যাপের জন্য তাদের পরবর্তীতে কিন্তু কস্টিংটা বেড়ে যাবে। Most experts estimate that the cost of quality range from 20 to 30% of gross sales. এটা সবাই ধরে নেয় যে এই গ্যাপটা কখনো কিন্তু 100% রিডিউস করা সম্ভব না, ভুল ভ্রান্তি থাকবে আপনি যত ইমপ্রুভমেন্ট করেন, বাট যারা এক্সপার্ট আছে তারা ধরে নেয় যে আপনার টোটাল সেলে 20 থেকে 30% এই গ্যাপটা নরমালি থাকে বা কস্ট অফ কোয়ালিটি রেঞ্জটা কত থাকে 20 থেকে 30%। ঠিক আছে, আচ্ছা এই যে কস্টের কথা বলছি, কস্ট অফ কোয়ালিটির কথা বলছি, প্রত্যেকটা অর্গানাইজেশন এরকম 4 ধরনের কস্ট ফেস করে। প্রথমটা হচ্ছে প্রিভেনশন কস্ট, সেকেন্ড হচ্ছে অ্যাপ্রেজাল, থার্ডটা হচ্ছে ইন্টারনাল ফেলিয়ার এন্ড ফোর্থ নাম্বার হচ্ছে এক্সটার্নাল ফেলিয়ার। এখন এই বিষয়গুলো আমরা দেখি। কস্ট কয় ধরনের? কোয়ালিটি অফ কস্ট আর কস্ট অফ কোয়ালিটি কয় ধরনের? চার। নিচেটা এখন আসেনি দিব। প্রথমটা হচ্ছে কি
প্রিভেনশন, সেকেন্ডটা, হেলথ, থার্ড ওয়ান ইন্টারনাল, Four. এক্সটার্নাল। এক্সটার্নাল। এই যে প্রিভেনশন কস্ট, এগুলো না একটা একটার সাথে কানেক্টেড, এক একটা স্টেপে হয়। প্রিভেনশন কস্ট দেখেন, prevention costs are associated with preventing defects before they happen. এটা মানে হচ্ছে ডিফেক্ট হওয়ার আগে, প্রবলেম হওয়ার আগে আমি কি করব সেটা সলভ করে ফেলব। কাস্টমারের কাছে যখন চলে যাবে, চলে যাওয়ার পর কিন্তু ডিফেক্ট আপনি ঠিক করবেন, সেটার কস্ট কিন্তু অনেক হাই হয়। ভুলটা আমরা কি করব, আগেই শুধরে নিব যেন আমাদের ধাক্কাটা কম খেতে হয়। এটা মানে কি প্রিভেনশন। আমরা বলে না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আগে থেকেই কি নিজেকে সুরক্ষিত রাখা, যাতে পরবর্তীতে ব্যাড কোনো বা বড় ধরনের কোনো হার্ম না হয়। এক্স্যাক্টলি। They include the cost of redesigning the process to remove the cause of poor performance, redesigning the service or product to make it simpler to produce, training employees in continuous improvement methods, অনেক কিছু আছে তার মধ্যে। দেখেন প্রথমেই আমার কি ডিফেক্ট আইডেন্টিফাই করে, গ্যাপ আইডেন্টিফাই করে পুরো ফুল প্রসেস রিডিজাইন করতে হবে। এমপ্লয়ীদেরকে আমার এক্সপেকটেশনস ওয়াইজ ট্রেনিং দিতে হবে। দেন প্রোডাক্ট অর সার্ভিস আমার রিডিজাইন করতে হবে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, সেটার কথা মাথায় রাখতে হবে। ওয়ার্কিং উইথ সাপ্লায়ার্স টু ইনক্রিজ দ্য কোয়ালিটি অফ পারচেজড আইটেমস অর কন্ট্রাক্টেড সার্ভিসেস। আমাকে যারা সাপ্লাই দিচ্ছে, আমার র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে, তাদের সাথে প্রপার ওয়েতে কি করতে হবে, একটা রিলেশনশিপ মেইনটেইন করতে হবে। আমি যদি এই প্রত্যেকটা কাজ প্রপার ওয়েতে করি, তাহলে আফটার প্রোডিউসিং দ্য প্রোডাক্ট যে প্রবলেমগুলো হওয়ার কথা ছিল সেটা পার্সেন্টেজ কমে যাবে। তখন কিন্তু আমার ক্ষতির যে পরিমাণটা বা ডিফেক্টের যে পরিমাণটা সেটা অনেক হ্রাস পাবে। ঠিক আছে, এজন্য প্রিভেনশনটা বেটার। To prevent problems from happening, firms must invest additional time, effort and money. এই প্রবলেমগুলোকে হওয়া থেকে প্রিভেন্ট করতে প্রত্যেকটা ফার্মের এডিশনাল কিছু সময়, কিছু এফোর্ট এবং মানি অবশ্যই ইনভেস্ট করা প্রয়োজন। প্রিভেনশন কস্ট আমরা বুঝেছি, এটা কি কোন একটা প্রবলেম হওয়ার আগে আমরা সলভ করে ফেলবো, পূর্ব প্রস্তুতি। হ্যাঁ, বলা যায়। অ্যাপ্রেজাল কস্ট কি তাহলে আইডিয়া আছে কোনো? একটা প্রোডাক্ট তৈরি করতে কি পরিমাণ বা কোয়ালিটি ইনস্পেকশন করতে যে কস্টটা হবে, সেটা অ্যাপ্রেজাল কস্ট মেবি আই থিংক। আচ্ছা, আমি একটু পড়ছি, দেন আপনাদের এক্সপ্লেইন করি। Appraisal costs are incurred when the firm assesses the level of performance of its processes. As prevention costs increase and performance improve, appraisal costs decrease because fewer resources are needed for quality inspections and the subsequent search for cause of any defective problems. এখানে appraisal cost বিষয়টা আপনার পারফরম্যান্সটা হয়ে গেছে, একটু আগে আমার কিন্তু প্রিভেনশন কস্ট যখন পড়েছিল তখন কিন্তু পারফরম্যান্স এখনো হয়নি বা প্রোডাক্ট প্রডিউস হয়নি। অ্যাপ্রেজাল কস্ট হচ্ছে আপনার প্রোডাক্ট প্রডিউস হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন প্রোডাক্টের অবস্থানটা আমি দেখব। দেখেন, অ্যাসেসেস দ্য লেভেল অফ পারফরম্যান্স অফ ইটস প্রসেসেস, যে প্রসেসগুলো আছে সেটার লেভেল অফ পারফরম্যান্সটা কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, অ্যাসেস করতে হবে। আপনার প্রিভেনশন কস্ট যত বাড়বে, প্রিভেনশন কস্ট মানে কি, যে প্রথমে যে কস্ট আমি প্রসেসটা শুরু করার আগে আমি যে কস্টিংটা করব, এই কস্টিংটা আমার যত বাড়বে আমার পারফরম্যান্স কিন্তু তত ভালো হবে। এটা কি বুঝতে পারছেন? এক্স্যাক্টলি, আমার যখন প্রিভেনশন কস্ট বাড়বে আমার অ্যাপ্রেজাল কস্ট কমে যাবে। আমি একটু আপনাদেরকে দেখাই, যদি প্রিভেনশন কস্ট আপনি এই লেভেলে করেন, অ্যাপ্রেজালটা এই লেভেলে হবে। প্রিভেনশনের জায়গাতে আপনি একদম শুরুতে, এটা কিন্তু ফার্স্ট স্টেপ একটা প্রসেসের, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে পারফরম্যান্স আপনি করার আগে। এখানে আপনি পারফরম্যান্সটা করছেন, এটা হচ্ছে অ্যাপ্রেজাল। আপনার এইখানে কস্টটা যত হাই হবে আপনার পারফরম্যান্স তত বেটার হবে না? জি, রাইট। পারফরম্যান্স যত বেটার হবে আমার কিন্তু অ্যাপ্রেজাল কস্ট তত কমে যাবে। কারণ কি, আমার তো প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট আমার হাতে আছে, আমার কিন্তু তখন অ্যাপ্রেজাল কস্টটা বেশি হবে না। কিন্তু এই জায়গাতে যদি আপনি ভালোভাবে প্রিভেনশনের জায়গাতে ভালোভাবে আপনার ডিফেক্টগুলো আইডেন্টিফাই না করেন, প্রবলেম সলভ না করেন, আপনার কিন্তু অ্যাপ্রেজাল কস্ট বাড়বে।
কারণ এই লেভেলে এসে আপনার প্রোডাক্টের যেই ফল্টগুলো সেগুলো ধরা পড়বে। ঠিক আছে, এই জন্য এই কথা বলেছে দেখেন, as prevention costs increase and performance improve, appraisal costs decrease because fewer resources are needed for quality inspections and the subsequent search. এই ক্ষেত্রে আমার রিসোর্স কম প্রয়োজন হবে ডিফেক্ট গুলো আইডেন্টিফাই করতে, এই জন্য আমার কি হবে অ্যাপ্রেজাল কস্ট কমে যাবে। কোনো কোয়েশ্চেন বলেন? অ্যাপ্রাইজাল কস্টটা বলার কারণে অ্যাপ্রাইজালের সাথে এটা কি সম্পর্ক? আচ্ছা, অ্যাপ্রেজাল মানে কি বলেন তো? অ্যাপ্রেজ মানে কি? উত্থাপন। আমরা এরকম করেছিলাম না এমপ্লয় অ্যাপ্রেজাল, এমপ্লয় পারফরম্যান্স অ্যাপ্রেজাল। এই অ্যাপ্রেজাল জিনিসটা কি? বাচ্চার ছেলে যে টাকাটা বা ইনক্রিমেন্ট, অনেকটা ইনক্রিমেন্টের মতোই যে প্রস্তাব। না না না, বিষয়টা আসলে এরকম না। পারফরম্যান্স অ্যাপ্রেজাল বলতে বোঝাচ্ছে যে একটা এমপ্লয় পারফরম্যান্স অ্যাপ্রেজাল যেটা বোঝাচ্ছি, একটা এমপ্লয়ের পারফরম্যান্স লেভেলটা কেমন সেটা সম্পর্কে ফিডব্যাক, সে কতটুকু ভালো পারফরম্যান্স দিচ্ছে সেটা সম্পর্কে ফিডব্যাক, তার পারফরম্যান্সটা ইভালুয়েশন করা, এটাকে বলা হয় পারফরম্যান্স অ্যাপ্রেজাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাপ্রাইজাল মানে ইভালুয়েশন। ইভালুয়েশন এক্স্যাক্টলি। মূল্যায়ন। এই যে অ্যাপ্রেজাল কস্ট কেন এসেছে, আমার এই যে পারফরম্যান্সটা হয়ে গেছে না, এখন আমার যে প্রসেসটা এটাকে আমি অ্যাপ্রেজ করব, ইভালুয়েট করব যে এটা কিরকম পারফরম্যান্স দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাপ্রেজাল কস্ট। আমরা অ্যাপ্রেজাল মানে নর্মালি এরকম জানতাম যে অ্যাপ্রেজাল মানে হচ্ছে কারো প্রশংসা করা, অ্যাপ্রেজ করা। আপনার কনফিউশনটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমরা যখন ইন টার্মস অফ এই প্রোডাকশন অর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমপ্লয় অ্যাপ্রেজালের কথা চিন্তা করব, সেই ক্ষেত্রে অ্যাপ্রেজাল মানে হচ্ছে পারফরম্যান্স ইভালুয়েশন। ঠিক আছে, সো অ্যাপ্রেজাল কস্ট এখানে বোঝাচ্ছে যে আমরা যে প্রসেসে আমাদের প্রোডাক্ট প্রডিউস করছি সেটা কতটুকু ভালোভাবে পারফরম্যান্স দিচ্ছে সেটা আমরা ইভালুয়েট করব। এখন বুঝেছেন প্রিভেনশন কস্ট বাড়লে কেন অ্যাপ্রেজাল কস্ট কমবে? শুরুতেই আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করে ফেলছি, সো পরবর্তীতে প্রবলেমের সংখ্যা কমে যাবে। এটা হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট। তাহলে ইন্টারনাল ফিগার কস্টের কি? জি হ্যাঁ হ্যাঁ বলুন। আমি আসলে বলি একটা পুরোপুরি ক্লিয়ার। বল। ইভালুয়েশন কস্টটা মানে ইভালুয়েশন কস্টটা কিভাবে হয়, ঘটে কিভাবে এটা? ইভালুয়েশন কস্ট বলতেছি এখানে এই পার্টি ইভালুয়েশন কস্টটা কি কি আমি লাইভ এক্সাম্পল দিই। আরেকটু হ্যাঁ এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, কোন একটা প্রোডাক্টের এক্সাম্পল দেন। এই যে আপনারা শার্ট ওয়্যার করছেন, শার্ট ঠিক আছে, আমি একদম প্রিভেনশনও বলবো অ্যাপ্রেজালও বলবো যেন দুইটা ক্লিয়ার হয়, একটা একটার সাথে কানেক্টেড। আমরা যখন প্রিভেনশন কস্টে যাব একটা শার্টের ক্ষেত্রে, এই শার্টটা যেই র মেটেরিয়ালস ইউজ করে প্রডিউস করা হচ্ছে সেই র মেটেরিয়ালসটা কেমন সেটা আমরা শুরুতেই দেখব, শুরুতেই সেটা টেস্ট করে নিব যে র মেটেরিয়ালসটা কতটুকু ভালো। দেন হচ্ছে যেই এমপ্লয়িগুলো বা যেই ওয়ার্কারগুলো এই প্রোডাক্টটা প্রডিউস করবে, শার্টটা প্রডিউস করবে, তারা কতটুকু স্কিল, তারা কতটুকু এক্সপেরিয়েন্স, এটা আমি কি করে নিব প্রিভেনশন কস্ট একদম শুরুতেই আমি টেস্ট করে নিব। ঠিক আছে, এই দুটো যখন আমার টেস্ট ডান, তারা 100% স্কিল এবং র মেটেরিয়ালসের কোয়ালিটি অনেক ভালো, তখন কি আমি যখন প্রসেসের মাধ্যমে প্রোডাক্টটা প্রডিউস করব আমি একটা ভালো প্রোডাক্ট হাতে পাবো, রাইট? কিন্তু যদি আমি এটা না করি, প্রিভেনশন কস্টে আমি এমপ্লয়ি চেক করলাম না, আচ্ছা তোমরা পারো করতে, আগে করেছো, ঠিক আছে করো, আমি কোনো টেস্টিং এ গেলাম না, যে র মেটেরিয়াল সাপ্লাইয়ার আমাকে সাপ্লাই দিয়েছে সেটা আমি টেস্ট করলাম না কতটুকু ভালো, এই লেভেলে কিন্তু আমি কোনো টেস্ট করিনি। এই লেভেল যাওয়ার পর প্রোডাকশন কিন্তু ডান, প্রোডাক্ট আপনার হাতে। এখন আপনি দেখছেন যে শার্টটা যে আপনি পরছেন সেটা সেলাই এমন ভাবে হয়েছে যে জায়গা থেকে খুলে খুলে আসছে, বা কাপড়টা এত খারাপের কোয়ালিটি যে একবার যদি আপনি পানিতে সেটা ড্রপ করে উঠান, সেটা একদম নরম হয়ে যাচ্ছে, কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। এখন আপনার কি করতে হবে, এই যে আপনি অ্যাপ্রেজ করলেন, ইভালুয়েট করলেন আপনার পারফরম্যান্সটা, খারাপ প্রোডাক্ট আপনার হাতে এসেছে যেটা এই জায়গাটাতে আপনি টেস্ট করে ফেললে এখানে কিন্তু সেটা ধরা পড়তো না। এখন আপনার আবার কি করতে হবে, আবার আচ্ছা এখন বুঝেছেন প্রিভেনশন কস্ট ওইটা, ওই আমি যখন টেস্টগুলো করব, র মেটেরিয়ালস টেস্ট, ওয়ার্কারের স্কিলস টেস্ট, এটা করার জন্য আমার কিছু কস্ট হবে না, খরচ তো কিছু হবে। এই খরচটা অ্যাপ্রেজাল কস্টের চেয়ে কম। কারণ কি,
আপনি যখন অ্যাপ্রেজাল কস্ট এসে দেখবেন একটা প্রোডাক্টের সমস্যা আছে, তখন আপনার কিন্তু আবার শুরুতে আসতে হচ্ছে। আমাদের ব্যাপারটা হলো আবার প্রিভেনশন কস্ট যত হবে, প্রিভেনশন কস্ট যত আপনার হবে তত আপনার অ্যাপ্রেজাল কস্ট কমতে থাকবে, কারণ আপনি শুরুতেই আপনার প্রবলেমগুলো প্রিভেন্ট করে ফেলেছেন। এখন আর আপনার প্রোডাক্টে কোনো প্রবলেম থাকার পসিবিলিটি কম। নেই। ওকে, তাহলে ইন্টারনাল ফেলিয়ার কস্টটা কি? এখানে অর্ধেক দেখা যায়, বাকিটাতে অর্ধেক দেখা যায়। এটা একটা প্রবলেম। এখান থেকে আমরা ফার্স্ট লাইন কি দেখি, internal failure cost results from defects that are discovered during the production of a service or product. আচ্ছা, এটা একটু বলি, এটা হচ্ছে শুরুতে, এটা হচ্ছে শেষে। ইন্টারনাল ফেলিয়ার কস্টটা এর মধ্যখানে আইডেন্টিফাই করা হয় যখন প্রসেসটা পারফর্ম করতে থাকে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে একদম প্রসেসের শুরুতে, সেকেন্ডটা হচ্ছে প্রসেস শেষ করে ফেলবো, দেন অ্যাপ্রেস করব। আর ইন্টারনাল ফেলিয়ার কস্ট যখন আপনার প্রসেসগুলো চলতে থাকবে তখন এগুলো আইডেন্টিফাই করা হয়। আচ্ছা, এখানে আরেকবার একটু দেখাই। Internal failure cost result from defects that are discovered during the production of সার্ভিস অর প্রোডাক্ট। যখন প্রোডাক্টের সার্ভিসের প্রোডাকশন চলতে থাকে তখন যে ডিফেক্টগুলো আইডেন্টিফাই করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল ফেলিয়ার কস্ট। ডিফেক্টস ফল ইনটু টু ক্যাটাগরিজে এই ডিফেক্টগুলো আইডেন্টিফাই করা হয়। একটা হচ্ছে rework, which is incurred if some aspect of a service must be performed again, and the second one is scrap. আমি একটু বলি, আমরা প্ল্যানিং করলাম, প্রিভেনশন কস্ট সবকিছু ডান, এখন আমরা প্রোডাকশনে আছি, প্রোডাকশন করব। প্রোডাকশন করার সময় সামটাইমস এরকম দেখা যেতে পারে যে আমরা যে প্ল্যানিংটা করেছি সেই প্ল্যানিং ওয়াইজ কাজটা ঠিকভাবে হচ্ছে না, প্রপারলি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাদের পুরো কাজটা আবার রিডিজাইন করতে হবে। পুরো কাজটা না, সরি, সেখানে দেখেন আপনার আমরা যখন একটা প্রোডাক্ট প্রডিউস করব কয়েকটা ভাগে কিন্তু সেটা ডিভাইড করা থাকে। এখন এরকম সামটাইমস হতে পারে যে আপনার একটা পোরশনের প্ল্যান সঠিকভাবে হয়নি, বাকি সবগুলো ঠিক আছে, তখন আপনি কি করবেন, রিডিজাইন করে জাস্ট ওই যে পোরশনটাতে প্রবলেম আছে সেই পোরশনটা আপনি আবার ঠিক করবেন। আর এটা হচ্ছে রিডিজাইন। আর স্ক্র্যাপ মানে হচ্ছে পুরোটা প্ল্যান বাদ দিয়ে ভেঙে চুরে আবার নতুন একটা প্ল্যান ডেভেলপ করা। এটা কিন্তু আপনার এই ইন্টারনাল যে ফেলিয়ার কস্ট মধ্যবর্তী অবস্থানে, প্রসেসিং এর মধ্যবর্তী অবস্থানে ফেলিয়ার কস্ট আইডেন্টিফাই করে এই প্রবলেমটা সলভ করা হয়। আমি বলবো ইন্টারনাল ফেলিয়ার কস্টও অ্যাপ্রেজারের চাইতে বেশি। কাস্টমার যাওয়ার আগেই হয়ে যায়। দেখেন এই কথাটা বলা আছে, বা এক্সটার্নাল বা উপরটা দেখেন। 4th number line দেখেন, for example, an analysis of the viability of acquiring a company must be sent back to the mergers and acquisition department if an assessment of the company's environmental compliance history is missing. এখানে বলছি কি যে যদি কোনো প্রোডাক্ট সার্ভিস প্রডিউস করার ওই সময়টাতে যদি কোনো প্রবলেম হয় তখন সেটা কি করা হয়, ব্যাক করে দেওয়া হয় যে এখানে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটাতে এরকম প্রবলেম হচ্ছে, এই গ্যাপগুলো আছে বা মিসিং আছে কিছু ফাইল, সো আপনারা এগুলো আবার সলভ করে আমাদের কাছে ব্যাক করেন। আমি এর সাথে একটু এক্সটার্নাল ফেলিয়ার কস্টটা অ্যাড করে তারপর যদি একসাথে যদি আরেকবার একটু এক্সপ্লেন করি আপনাদের জন্য ক্লিয়ার হবে। সো এক্সটার্নাল ফেলিয়ার কস্টটা আপনাদের একটু বলি। External failure cost arise when a defect is discovered after the customer receives the service or product. তার মানে এটা কোন লেভেলে, এই লেভেলে। এই প্রবলেমটা কখন আইডেন্টিফাই হবে, যখন প্রোডাক্টটা অলরেডি কাস্টমারের হাতে। ঠিক আছে, লাস্টের যে কস্টটা সেটা কখন আইডেন্টিফাই হবে, যখন প্রোডাক্টটা অলরেডি কাস্টমারের হাতে। Dissatisfied customers talk about bad service and products to their friends who in turn tell others. যদি আপনার dissatisfied কাস্টমার থাকে তারা সেটা সম্পর্কে অন্যদের সাথে কথা বলবে, নিজের ফ্রেন্ডসদের সাথে কথা বলবে এবং এই ফ্রেন্ডসরা আবার বাকিদের কাছে এই বিষয়টা জানাবে। If the problem is bad enough, consumer protection groups may even alert the media. যদি এরকম হয় যে প্রোডাক্ট
খুবই বাজে, তখন কিন্তু এই যে কনজিউমার প্রোটেকশন আমাদের যেমন ভোক্তা অধিদপ্তর আইন আছে সেরকম ভাবে তারা কি করে ওই আইন পর্যন্ত গিয়ে সেটা কিন্তু মিডিয়াতেও চলে যেতে পারে। এখন আপনারা আমাকে বলেন কোনটা সবচেয়ে খারাপ? এক্সটার্নাল উইকেন্ড একবার লাস্টটা না এক্সটার্নাল ফেলিয়ার কষ্ট সবচেয়ে সবগুলো খারাপ কষ্ট বেড়ে যায়। শুরু থেকে আবার সবকিছু করতে হবে, এবং এক্সটার্নাল ফেলিয়ার কস্ট যখন হবে শুধু আপনার কস্টিং হবে না, আপনার ইমেজও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সো কাস্টমার কমে যাবে, সেলস কমে যাবে, কাস্টমার কমে যাবে, সেলস কমে যাবে, এবং ফিউচার যে পটেনশিয়ালিটি ছিল একটা প্রোডাক্টের সেটাও কি হয়ে যাবে। আমাদের একটা সাপ্লাই টাও আছে, সেটা হলো রিভার্স লজিস্টিক। এটা আচ্ছা আচ্ছা, রিভার্স লজিস্টিক মানে আমি কাস্টমার পর্যন্ত পৌঁছে দিই, রিটার্ন হ্যাঁ রিটার্ন হ্যাঁ রিভার্স, তারপরে পৌঁছানোর পরে আমি আবার নতুন করে স্টার্ট করলাম, আবার কস্টিং দ্বিগুণ হয়ে দ্বিগুণ না হ্যাঁ দ্বিগুণ হয়ে গেল। একবার তো আমি দেওয়া পর্যন্ত কস্ট আর আনা পর্যন্ত একটা কস্ট হয়ে গেল। দ্বিগুণ না, আমার তো মনে হয় দ্বিগুণের চাইতে অনেক বেশি হয়। হ্যাঁ। সো বলেন তো এই যে চারটা কস্ট সবগুলোই কিন্তু খরচ হচ্ছে আপনার প্রত্যেকটা লেভেলে, কিন্তু কোন খরচ করাটা সবথেকে সেফ? শুরু থেকে প্রিভেন্টিং কস্ট যত হাই লেভেল সেকেন্ড কোনটা ভালো? সেকেন্ড যেটা টুতে যেটা আছে টুতে না, টু এরটা আমি বলবো টু এর চাইতে ইন্টারনাল যদি ইন্টারনাল ক্লিয়ার কস্ট সেলস পয়েন্ট এটা হচ্ছে জরুরি। এটা বেশি ভালো। সবচেয়ে আপনি প্রিভেনশন করেন শুরুতেই প্রবলেম সলভ, দেন হচ্ছে আপনার যে ইন্টারনাল ফেলিয়ার কস্ট মাঝে মধ্যবর্তী কাজ করার সময় সমস্যা, রিডিজাইন করে ফেলেন, স্ক্র্যাপ করে ফেলেন, সেটাও সমস্যা নেই, অ্যাপ্রেজালের সমস্যা, প্রোডাক্ট রেডি আপনার আবার কিন্তু শুরু করতে হচ্ছে। আর সবচেয়ে বাজে ধরনের কস্টিং হচ্ছে এক্সটার্নাল। এই যে আমি আপনাদেরকে এটা দিয়ে বুঝালাম, এখন ক্লিয়ার হয়ে গেল না চারটে কস্ট? এটা কিন্তু পরীক্ষার সময় ইম্পর্টেন্ট, কস্টগুলো ভালোভাবে করবেন। ঠিক আছে, আর জাস্ট ছোট্ট একটা টপিক আছে এখানে, আমি একটা ডিটেইলস কিছু বলবো না আপনাদেরকে। দেখেন এই যে প্ল্যান ডু স্টাডি অ্যাক্ট, এটা একটা সাইকেল, এরকম সার্কেল আকারে এটা চলতে থাকে। এটা করছি প্ল্যান ডু স্টাডি অ্যাক্ট, এটা এরকম সার্কেল আকারে চলতে থাকে। মিলে যাচ্ছে। ঠিক আছে, একদম সিম্পল। প্ল্যান মানে কি? প্ল্যান করা পরিকল্পনা কোনো কিছু কিভাবে আমরা কাজ করব হ্যাঁ সেটা আমরা প্ল্যান করব। ডু করে ফেলতে তাহলে যে করা স্টাডি দেন স্টাডি মানে স্টাডি মানে আমার যে যে করতেছি কাজটা করলাম। ঠিকঠাক আছে কিনা চেক করা, দেন অ্যাক্ট, শেষে এটার অ্যাকশন হওয়া। অ্যাকশন নাও। আপনারা এটা জানেন না? সাপ্লাই চেনের সবই এটা অর্গানাইজেশনাল বিহেভিয়ারে আমরা একটু দেখছি। হ্যাঁ, প্ল্যান করবো একটা কাজের, সেটা নিয়ে আমি কাজটা করে ফেলবো। করার পর আমার সেখানে কোন কোন জায়গায় প্রবলেম আছে, আমার স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করবো, তার মানে স্টাডি করবো। যেখানে গ্যাপ থাকবে, স্ট্যান্ডার্ড ম্যাচ করবে না, সে অনুযায়ী আমি গ্যাপগুলো সলভ করে অ্যাকশন নিব, যেন পরবর্তীতে এই প্রবলেমগুলো না। কোন সমস্যা আছে? এই হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারের এন্ডিং। টপিক একেবারে কম, কিন্তু যে টপিকগুলো আছে একেবারে কম করে দাও, লিমিটেড করে দাও, বাট প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট। ভিডিওটা একটু কাইন্ড অফ করো। এগুলো তো ম্যাথমেটিক্যাল টার্ম ছিল না? নাহলে না